ভারত ম্যাচ বয়কট করলো পাকিস্তান। অবশেষে নানা নাটকীয়তার অবসান, যেটি আসলে আশা করছিল। এই খবর টাইগার শিবিরে টাইগার ভক্ত সমর্থকদের মধ্যে কিন্তু বেশ স্বস্তির খবর বলা চলে। যে আনপ্রেডিক্টেবল পাকিস্তান, সেটা শেষমেশ তারা করে দেখিয়েছে। ভারত ম্যাচ তারা বিশ্বকাপে বয়কট করেছে। এর ফলে আসলে কত ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান কিংবা আইসিসি। আইসিসি আসলে কি তাদের প্রতি কি পাল্টা কোনো জরিমানা করতে পারে কিনা, কিংবা আইসিসি আসলে কত টাকা ক্ষতির মুখে পড়তে পারে, এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণধর্মী কথা বলার জন্য নিউজরুম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুস সাকিব। ভাইয়া, আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ শামীম। অবশেষে আসলে ঝামেলা লেগে গেল। এই ঝামেলা আসলে কত দূর গড়াতে পারে, আসলে কি মনে হচ্ছে? ঝামেলা তো অনেক দূর গড়াবে। পাকিস্তান হয়তো জরিমানার মুখে পড়তে পারে, তবে এইটা কিভাবে রিকভারি করবে এটা নিয়ে আসলে এখন আইসিসি চিন্তা ভাবনা করছে। এমনকি পাকিস্তানের উপর জরিমানার খড়গও আসতে পারে। এখানে একটা বিষয়ে আলোচনা আসতে পারে যে বাংলাদেশের মিডিয়া কিন্তু বেশ সরগরম ছিল যে পাকিস্তান বিশ্বকাপ খেলবে, পাকিস্তান আসলে বয়কট করবে না, পাকিস্তান আসলে নাটক করছে। এই যে বিষয়গুলো গুঞ্জন ছিল, আলোচনা ছিল, সমালোচনা ছিল, পাকিস্তান শেষমেশ তারা বলেছে, সেখানে নাকভি কিন্তু বলেছে তাদের প্ল্যান এ বি সি ডি রয়েছে, তারা কিন্তু প্ল্যান বি বাস্তবায়ন করেছে। এটা কি বলবেন আসলে বাংলাদেশের সমর্থনে এটা পাকিস্তানের কত বড় স্ট্যান্ডবাজি হতে পারে? আজকে এখন অবধি আপনি যে ডিসিশনটা জানতে পারলেন, বা আমরা সবাই যেটা জানতে পারলাম, বিশ্বকাপে পাকিস্তান খেলছে, তবে ভারত ম্যাচটা খেলছে না। এটা কিন্তু প্ল্যান বি, মানে পাকিস্তানের প্ল্যান বি। যেহেতু গেল কয়েক সপ্তাহ ধরে কিন্তু মহসিন নাকভি এবং শাহবাজ শরীফ সরকারের উচ্চ পর্যায়ে কিন্তু একটা বৈঠক হচ্ছিল, এবং সেই বৈঠকের আউটকাম কিন্তু বা রেজাল্ট এমন হচ্ছিল যে পাকিস্তান বিশ্বকাপে খেলবে না, আবার খেলবে, তবে প্ল্যান বি আছে। সেই প্ল্যান বিটা কি, সেটা শুক্রবার এবং সোমবারের মধ্যে জানানোর কথা ছিল। আজকে রোববার, তো সেটা সবাই জেনে গেছে। টপিক্সের বাহিরে একটা প্রশ্ন আসে, বাংলাদেশ যখন দফায় দফায় ভারতে যেতে রাজি হলো না, সেখানে কিন্তু ভারত স্ট্যান্ডবাজি নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে বিপদে তারা ফেলে দিয়েছে। পাকিস্তান যখন ভারতের বিরুদ্ধে এই ধরনের একটা স্ট্যান্ডবাজি নিল, এখন আইসিসি আসলে পাকিস্তানকে বিপদে ফেলানোর জন্য, বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্য এ ধরনের কোনো স্ট্যান্ডবাজি নিতে পারে কিনা? ডিসিশন, মানে এই ধরনের ডিসিশন কিন্তু বাংলাদেশ যদি ওই জায়গায় থাকতো নিতে পারতো কিনা সন্দেহ। কারণ বাংলাদেশ এই পরিস্থিতিতে পড়লে হয়তো বা এত বড় ডিসিশন নিত না, কিন্তু পাকিস্তান নিয়েছে। কারণ বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তান সরকারের মধ্যে একটা ভালো সম্প্রীতি, সৌহার্দ্য, সহযোগিতার একটা মেলবন্ধন চলছে। এটা একটা পররাষ্ট্র নীতির অংশ হতে পারে। পাকিস্তান কিন্তু জানায়নি, যে গভর্নমেন্ট অফ পাকিস্তান যে টুইটারের হ্যান্ডেল থেকে আসলে এটা প্রকাশ করা হয়েছে, বা আমরা সবাই নিউজ পেয়েছি, ব্রেকিং নিউজটা, সেখানে কিন্তু তারা রিজনটা বলেনি যে কী কারণে। বাট আমরা ধরে নিয়েছি যে বাংলাদেশের সঙ্গে যে ভারত বা আইসিসির যে আধিপত্য, সেটা তো অতীতেও পাকিস্তানের সঙ্গে ঘটেছে। তো এই কারণেই তো কিন্তু হাইব্রিড মডেল। এইখানে একটি সম্পূরক প্রশ্ন করতে চাই। ভারত পাকিস্তান ইস্যুটা কিন্তু আমরা বলে থাকি, বা মিডিয়ার একটা আলোচনা থাকে যে তারা আসলে ক্রিকেটের মধ্যে নোংরামি জড়িয়ে দিচ্ছে, সরাসরি রাজনীতিকরণ করছে। এটা আসলে আবারও আমরা যদি সম্প্রতি এশিয়া কাপের কথা বলি, সেখানে হ্যান্ডশেক বিতর্ক থেকে শুরু করে ফাইনালে নাকভির হাত থেকে কাপ না নেওয়া, নাকভি এসিসির চেয়ারম্যান, তার হাত থেকে কাপ না নেওয়া। এখনো এসিসির ট্রফি, মানে এশিয়া কাপের ট্রফি পেয়েছে কিনা ভারত, এখন আমরা জানি না। তো এত কিছুর পরে এই যে বার্তা, বাংলাদেশ পাকিস্তান একসাথ হয়ে দুইটা অন্যতম ক্রিকেট পরাশক্তি, তারা বয়কট করলো ভারতকে, এটাকে আবারও বিশ্ব ক্রিকেটে, ওয়ার্ল্ড ক্রিকেটে নতুন কোনো বার্তা দিচ্ছে কিনা? নিঃসন্দেহে আইসিসির জন্য একটা বড় লজ্জা, কারণ আইসিসি একটা সংস্থা, তারা কোনো দেশের প্রতিনিধিত্ব করতে পারে না। তো ভারতের যে একটা আধিপত্য, আমি বললাম, যেটা বারবারই আমাদের আলোচনায় আসছে, যে আইসিসিতে ভারতীয় কর্মকর্তা বেশি, 60 থেকে 70% ভারতীয়, যার কারণে আসলে অনেক ডিসিশন বায়াসড হয়ে যায়, মানে হচ্ছে ভারতের পক্ষে চলে যায়। তো সেই ক্ষেত্রে আসলে এই জিনিসটা কমাবে বাংলাদেশ এবং পাকিস্তানের এই ঘটনাটা, বা এই যে কড়া একটা রিপ্লাই, সেই রিপ্লাইটার কারণে আইসিসি ভবিষ্যতে চিন্তা করবে ভারতে ইভেন্ট দেওয়ার ক্ষেত্রে। যদিও ভারতের বাজার আইসিসির জন্য বিরাট একটা, বলবো, আর্নিংয়ের জায়গা, তো সেই চিন্তা করলে হয়তো বা কোনো একটা ডিসিশন তো আসবেই, যাতে এই যে উত্তেজনা, উৎকণ্ঠা, এগুলো যাতে কমে আসে ভবিষ্যতে। কারণ এই ঘটনার জেরে কিন্তু ভারত অলিম্পিকও পাবে না ভবিষ্যতে। 2036-এ বিডিং করছে কাতারের সঙ্গে, সেটাও না পাওয়ার একটা সম্ভাবনা আছে। অলিম্পিক কমিটি থেকে একটা কঠোর বার্তা দেওয়া হয়েছে যে সম্পর্ক ভালো করতে হবে, খেলার মধ্যে কোনো উত্তপ্ত বা রাজনৈতিক পরিস্থিতি আনা যাবে না, বা ওই ধরনের কোনো কিছু আনা যাবে না। তো যাই হোক, আসলে এখন পাকিস্তান একটা বড় ডিসিশন নিয়েছে, কিন্তু আপনি একটা প্রশ্ন করতেও পারতেন, সেটা হচ্ছে যে পাকিস্তান কিন্তু ভারতের সঙ্গে আবারও মুখোমুখি হতে পারে, 2 থেকে 3 বার হয়, সেজন্য কিন্তু আইসিসি সিস্টেমগুলো করে রেখেছে। এখন ধরেন পাকিস্তান যে ডিসিশন নিল যে ভারত ম্যাচ খেলবে না 15 তারিখের, এরপরেও কিন্তু তাদের গ্রুপে ইউএসএ, নামিবিয়া এবং নেদারল্যান্ডস আছে। তো তাদের সঙ্গে প্রত্যেকটা ম্যাচ পাকিস্তানের জিততে হবে। পাকিস্তান যদি
এই পূর্ণ পয়েন্ট আদায় করে, তাও কিন্তু আসলে তারা পরের রাউন্ডে যেতে পারবে কিনা এটা শিওর না। কারণ তাদেরকে অপেক্ষা করতে, অন্য কোনো দলগুলো তো ভালো খেলতে পারে, কারণ পাকিস্তান তো অলরেডি 2 পয়েন্ট ছেড়ে দিয়েছে। ভারত ম্যাচ যদি খেলতো তাহলে পাকিস্তান কিন্তু 2 পয়েন্ট মানে পেতো যদি জিততো। এই রিস্কটা নিয়েছে, এবং শুধু তাই না, আপনি জানেন যে পাকিস্তানের ম্যাচগুলো কিন্তু শ্রীলঙ্কায়, এবং শ্রীলঙ্কায় এই টাইমটাতে মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিও হয়। তো বৃষ্টি যদি হয় শ্রীলঙ্কায়, সেই ক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি হবে। যদি আপনার ধরেন ম্যাচ পরিত্যক্ত হলো, তখন কি করবে পাকিস্তান? তো পাকিস্তান বড় ধরনের একটা ঝুঁকি নিয়েছে। পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করা মানে পুরো ধরেন যে বিশ্বকাপটাই তাদের একটা ঝুঁকির মুখে। সত্যিকার অর্থে এটা বাংলাদেশকে সমর্থন করার সর্বশেষ প্রশ্ন করতে চাই, যেটা আপনার কথা থেকে এসছে, যে আইসিসির কি আসলে লজ্জা আছে, আইসিসি কি আসলে নিলজ্জ কিনা? ওরা আমরা ফুটবল বিশ্বকাপ মহারণে দেখি ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের জন্য সারা পৃথিবী মুখিয়ে থাকে। ঠিক সেইমভাবে আমরা যদি ইউরোপ আমেরিকার কথা বলি, এরকম ভারত পাকিস্তান ম্যাচের জন্য কিন্তু তারা মুখিয়ে থাকে। সেই ম্যাচটা হচ্ছে না, যদি সেটা ফাইনালে হয় সেটা তো ভিন্ন ব্যাপার। আসলেই কি এখান থেকে আইসিসির আবারও ওদের যে লজ্জা আছে বা ওরা যে নিলজ্জ, ওরা কি প্রমাণ করবে? পুরো ক্রিকেট বিশ্ব এবং বলবো যে ক্রীড়াঙ্গন এই ন্যাক্কারজনক ঘটনাটা দেখলো, এবং এটা তো চলছে বহুদিন ধরে। এবার তো বাংলাদেশের সঙ্গে হলো, যার কারণে আসলে সংখ্যাটা বেড়েছে, মানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশও যুক্ত হয়েছে। এই যে হাইব্রিড মডেল, এটাই তো বিতর্কিত। আপনি পাকিস্তান যখন ফুললি একটা ইভেন্ট আয়োজন করবে, সেখানে ভারতকে যেতে হবে। ভারত যখন ফুললি একটা ইভেন্ট আয়োজন করবে, সেখানে পাকিস্তান এসেও খেলেছে কিন্তু অতীতে, তাই না? তো সব মিলিয়ে আসলে এই যে হাইব্রিড মডেল, এটি পুরোটাই বিতর্ক এবং পুরোপুরি আসলে ভারতীয় আধিপত্যবাদের একটা বলবো চূড়ান্ত নিদর্শন। এইটা বন্ধ করতেই হবে, কারণ যে দেশে ইভেন্ট সেই দেশে খেলতে হবে। আইসিসি কেন এই বলবো যে এক পক্ষের বলবো স্বার্থ দেখছে? যেমন ভারতের স্বার্থ, ভারত এক হোটেলে থাকবে, ভারত ট্রাভেল কম করবে, ভারত এক হোটেলে থেকেই তাদের খুব কাছাকাছি স্টেডিয়ামে খেলবে, ওই স্টেডিয়ামে প্র্যাকটিস করবে। তো এই বিষয়গুলো তো আসলেই বলবো নির্লজ্জতার একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। তো ভারতের আধিপত্যবাদ এখানে আসলে বলবো যে একটা সারা দুনিয়া আবার দেখলো পাকিস্তানের এই ম্যাচটা বয়কটের সিদ্ধান্তে। আমরা মনে করি যে আইসিসি নিশ্চয়ই এই জিনিসটা নিয়ে মাথা খাটাবে, এবং ভবিষ্যতে যদি কোনো ইভেন্ট হয়, অলরেডি কথা হচ্ছে যে হাইব্রিড মডেল থাকবে না, যার দেশে ইভেন্ট সেই দেশেই খেলতে হবে, এই ধরনের কথা। তো এটার একটা অবসান তো হওয়া উচিত। এটা তো হতে পারে না, এভাবে ক্রিকেট চলতে পারে না, এভাবে স্পোর্টস চলতে পারে না। স্পোর্টস হচ্ছে পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। স্পোর্টস একটা শান্তির বলবো একটা স্থান। ভদ্রলোকের খেলা ক্রিকেট, দিন শেষে এখানে অভদ্রতার কোনো জায়গা নেই। আসলে পাকিস্তান এই সিদ্ধান্তের ক্ষেত্রে আইসিসির অবশ্যই নড়ে চড়ে বসা উচিত। দর্শক, আজকের নিউজরুম থেকে এই ছিল আপডেট যে পাকিস্তান ইতিমধ্যে ভারত ম্যাচ বয়কট করেছে, এবং 37,000 কোটি টাকা বাংলাদেশি টাকায় আইসিসির ক্ষতির মুখে পড়েছে। পাল্টা কোনো প্রতিশোধ আইসিসি নেয় কিনা আমরা সেই অপেক্ষায় থাকবো, এবং পাকিস্তান নতুন করে আরও কি স্ট্যান্ডবাজি নেয়, বাংলাদেশের পক্ষে তারা দাঁড়ালো, সেটা প্রমাণ করলো যে পাকিস্তান রিয়েলি আনপ্রেডিক্টেবল। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।